আজ আমার বিয়ের প্রথম রাত। আমি মাথায় ঘুমটা দিয়ে তার অপেক্ষায় বসে আছি। কিন্তু রাত প্রায় 1:45 বাজে, তার আসার কোনো খবর নেই। একটা সময় অনুভব করি সে এসেছে, কিন্তু এসেই সে খাটের উপর রাখা তার বালিশটা নিয়ে চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে, তুমি ঘুমিয়ে যেও, আমি পাশের ঘরে ঘুমিয়ে নিব। আর কখনো আমার কাছে বউয়ের দাবি নিয়ে আসবে না। তুমি বাসায় মা আছেন, বাবা আছেন, কাজের লোক আছে, কিছু দরকার হলে তাদেরকে বলবেন, তারা এনে দিবেন। আমি চলে যাচ্ছি এখন, দরজাটা আটকে দিও, এই বলে অর্জুন পাশের ঘরে চলে যায়। আর আমি বসে থাকি নিশ্চুপ, এক মূর্তির ন্যায়। শুধু ডান চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সকালে গোসল করে রান্নাঘরে যেতেই শাশুড়িমা আমাকে কপালে চুমু খেয়ে বললেন, তুমি অর্জুনকে ডেকে তুলো, আমি এদিকটা দেখছি। কাল থেকে না হয় তা তুমি সামলিও, আমি এবার অবসরে যাই। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অর্জুনকে ডাকতে আসলাম। কিভাবে ডাকবো বুঝতে পারছি না, যদি রেগে যায়। তবুও সাহস করে গেলাম। গিয়ে দেখি কি মায়াবী একটা মুখ। ইচ্ছে করে জন্ম জন্মান্তর কাটিয়ে দেই এই মুখ দেখে। হঠাৎ অর্জুন নড়ে উঠল, আর আমি পেছন ফিরে দাঁড়িয়ে বললাম, শুনুন, মা আপনাকে নাস্তা করতে ডাকছেন, ফ্রেশ হয়ে আসুন। এই বলে আমি মায়ের কাছে চলে গেলাম। সবাই নাস্তার টেবিলে নাস্তা করছি, সবাই কথা বলছেন, কিন্তু অর্জুনের মুখে কোনো কথা নেই। সে অল্প কিছু নাস্তা করে অফিসে চলে গেলেন, আমার দিকে ফিরেও তাকালেন না। শুনেছি সে নাকি তার বাবা মায়ের পছন্দে বিয়ে করেছেন, তাই নাকি আমার ছবিটাও দেখেননি। কিন্তু তাই বলে আমার সাথে এমন আচরণ করবে কেন? এমন করছে আমার সাথে। সে ভাবতে ভাবতে হঠাৎ করে আমার রুম থেকে রিংটোনের শব্দ। অর্জুন ভুল করে মোবাইলটা রেখে গেছেন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এক মেয়ে বলে উঠল, কেমন হলো বাসর জনাব? রাতটা নিশ্চয়ই খুব ভালো কেটেছে, তাই না? ভালোই তো হবার কথা। আর কিছু বলার আগেই আমি হ্যালো বলি, আর ওপাশ থেকে লাইনটা কেটে দেয়। হুট করে অর্জুন রুমে চলে আসে। সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, আমার মোবাইলটা দেন। আমি তাকে দিয়ে দেই মোবাইলটা। আর কিছু না বলেই সে চলে যায়। আমার আর বুঝতে বাকি নেই, মাই লাভ লেখা নাম সেভ করা মেয়েটা যে অর্জুনের ভালোবাসা। অর্জুন চলে যায় আর আমি জানালার গ্রিল ধরে আকাশ দেখি। কখন যেন আকাশ দেখতে দেখতে দুচোখ ভিজে গেল। দিন যাচ্ছে, অর্জুনের চালচলনের পরিবর্তন হচ্ছে। রাতে যখন খেতে বলি, উত্তর আসে, খেয়ে এসেছি আমি, তুমি খেয়ে নাও। আমার আর খাওয়া হয়ে ওঠে না। রাতে ঘুমানোর সময় প্রায়ই ওর ফোনে কল আসে, আর ও পাশের ঘরে গিয়ে কথা বলে। আমি সব শুনে ও ঘুমের ভান করে শুয়ে থাকি। কি বা করার আছে আমার? বাসায়ও চলে যেতে পারছি না, বাবা মা অনেক কষ্ট পাবেন বলে। একদিন শাশুড়িমা আমাকে একটা কালো রঙের শাড়ি হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য এনেছি, তুমি আজ এটা পরো। আমি কালো শাড়িটা পরে নিলাম। শাশুড়িমা কপালে চুমু খেয়ে বললেন, আজ তোমাকে পরীর মতো লাগছে বৌমা। রাতে অর্জুন বাসায় ফিরে। আজ ও ড্রিঙ্কস করে ফিরেছে, হয়তো ওই মেয়ের সাথে কোনো পার্টিতে গিয়েছিল। আমি তোয়ালেটা হাতে দিয়ে বললাম, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি। অর্জুন আমার হাতটা টেনে ধরে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো, তুমি খুব সুন্দরী রিয়া, কালো শাড়িতে তোমাকে আরো সুন্দরী লাগছে। যদি কখনো বলা হয়নি, কিন্তু এটাও সত্যি, তুমি খুব লক্ষ্মী। একথা বলে অর্জুন আমাকে কপালে চুমু দিয়ে আজ প্রথমবারের মতো আমাকে স্ত্রীর মর্যাদা দিল। আমি তাকে বাধা দিতেও পারিনি, কারণ সে যে আমার স্বামী। সকালবেলা গোসল সেরে বাইরে বেরোতেই অর্জুন আমাকে বলল, কাল রাতের জন্য সরি। আমি বললাম, সরি বলতে হবে না, আপনি আমার স্বামী, আমার উপর আপনার পূর্ণ অধিকার আছে। গোসল করে ফ্রেশ হন, আমি নাস্তা রেডি করছি। অনেকগুলো দিন কেটে গেল। অর্জুন আমাকে ভালো না বাসলেও আমি অর্জুনকে ভালোবাসতে শুরু করেছি। দিন যাচ্ছে আর ততই অর্জুনের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। অর্জুনকে নিয়ে আমি স্বপ্ন বুনতে থাকি। আজ সিদ্ধান্ত নিয়েছি, আজ অর্জুন বাসায় ফিরলেই ওকে বলে দেব, অর্জুন, আমি তোমাকে ভালোবাসি। আর আমার বিশ্বাস, অর্জুনও একদিন না একদিন আমাকে ভালোবাসবেই। সারাদিন খুব কষ্টে কাটল। কথায় আছে না, অপেক্ষার প্রহর সহজে যায় না। রাত হলো, কলিং বেল বাজছে। নিশ্চয়ই অর্জুন এসেছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, কিন্তু হঠাৎই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অর্জুনের সাথে ওর ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে, তাও বধূ বেশে। অর্জুনের বধূ হয়ে অর্জুনকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে মেয়েটি কে? ও অর্জুন বলল, কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি। ও আমার বউয়ের না?
আমি এই কথা শুনেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। শাশুড়ি মা দৌড়ে এসে দেখেন আমি ফ্লোরে পড়ে আছি, আর অর্জুন এবং তার সদ্য বিয়ে করা বউ মৌমিতা সেখানে হাঁ করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা তাড়াতাড়ি পানি নিয়ে এসে আমার মুখে ছিটালেন। আমার জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান না ফেরাটাই বুঝি ভালো ছিল আমার জন্য। আমি শুইতে পারছি না, আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে। শাশুড়ি মা অর্জুনকে অনেক গালিগালাজ করলেন, কেন আমাকে বিয়ে করার আগে বল না ওর আরেকজনের সাথে সম্পর্ক আছে? কেন করল তবে আমাকে বিয়ে? এসব নিয়ে অর্জুনের সাথে অনেক কথা কাটাকাটি হয়। মায়ের বাসায় ঢুকতে দিতে চাননি, কিন্তু আমি চাইনি সে সন্তান হারা হোক। তাই মাকে বললাম, সমস্যা নেই মা, তাদের ভেতরে আসতে বলুন। আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি তাদের জন্য। অর্জুনের বাবা প্রবাসী, অল্প কয়দিন হয় আবার বিদেশ ফিরে গেছেন। মাকে বললাম, মা গো, আমার কি আপনার ঘরে জায়গা হবে? মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মারে, আমি তো কখনো এমনটা চাইনি। তবে কেন এমনটা হলো? আমরা তোর জীবনটা নষ্ট করে ফেললাম বোধ হয় রে মা। আমি বললাম, না মা, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে? মা আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আজ আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত। আমি বুকে যন্ত্রণা নিয়ে রাত কাটাচ্ছি। আর ওদিকে আমার স্বামী? না, সে তো আর এখন আমার স্বামী নেই। সে এখন মৌমিতার স্বামী। মৌমিতার স্বামী তার স্ত্রী মৌমিতাকে নিয়ে এখন ফুলসজ্জায়। রাতটা ঘুমহীন কাটল আমার। সকালে নাস্তা বানিয়ে টেবিলে রেডি করলাম। সকাল 1:05 বাজে। অর্জুন আর মৌমিতা এখনো ঘুমোচ্ছে। ঘুমাবেই তো, সারারাত যে তারা ঘুমাতে পারেনি। 1:00টার সময় তারা দুজন নাস্তার টেবিলে আসে। মাকে ডাকলাম, মা আসেন না, ওদের দুজনকে খাই যে। আমি মায়ের কাছে গেলাম, জোর করে মাকে খাইয়ে দিলাম। মাও আমাকে খাইয়ে দিল। দুপুরের রান্নার প্রস্তুতি নিতে গিয়ে দেখি রান্নাঘরে মৌমিতা দাঁড়িয়ে। আমি কাছে গিয়ে মৌমিতাকে বললাম, আমাকে তুমি আপু বলে ডেকো। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডেকো। আজ কি তুমি রান্না করবে? মৌমিতা বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমি রান্না করব? আমি এখানে এসেছি কাজের লোকদের রান্না বুঝিয়ে দিতে। কি রান্না হবে আজ সেটা বলতে। আমি বললাম, রান্না তো আমি আর মা করি, কাজের লোকেরা অন্য কাজ করে। তুমি আমাকে বলে দাও কি রান্না করতে হবে, আমি করে দেব। মৌমিতা বলল, না, তা দরকার হবে না, আমি বাইরে থেকে অর্ডার করে নেব। এই বলে মৌমিতা চলে গেল। পিছু দেখেও কোনো লাভ হলো না। রাতে বাসায় ফিরে অর্জুন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করল। আমি নাকি মৌমিতার সাথে খারাপ ব্যবহার করেছি। মৌমিতার মিথ্যে অভিযোগগুলো অর্জুন বিশ্বাস করে আমাকে কাঁদালো। মা এসে অর্জুনকে ধমকে ওর রুমে পাঠালো। মা আমাকে বলল, কাঁদিস না মা, দেখিস তোর একদিন সুদিন আসবে। আমি বললাম, না মা, আমি একটু কাঁদছি না। অর্জুন আর মৌমিতার বিয়ের 1-4-5 দিন হয়ে গেছে। মা এসে আমাকে বলল, অর্জুন নাকি আমাকে আজ ডেকেছে। জানি না কি বলবে। অর্জুনের সামনে গিয়ে দাঁড়ালাম। এতগুলো দিন পর ও আমাকে ডেকেছে, কি বলবে? মনের মধ্যে হাজারো প্রশ্ন। আমি বললাম, কিছু বলবেন? অর্জুন বলল, হ্যাঁ, কিছু কথা আছে বলার। আমি বললাম, বলুন। তিনি বললেন, অনেকদিন হয় এ বাড়িতে আছো। আমি মৌমিতাকে বিয়ে করার পর তোমার বাবা মা তোমাকে নিয়ে যেতে আসলেও তুমি যাওনি। জানি না কিসের আশায়, কিসের টানে। তবে আজ আমি তোমায় একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, জি বলুন। অর্জুন বলল, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ। আমি বললাম, এ কি বলছেন আপনি? অর্জুন বলল, ঠিকই শুনেছ, প্লিজ রিয়া, এ বাড়ি ছেড়ে চলে যাও। মৌমিতা তোমাকে একদম সহ্য করতে পারে না। তোমাকে দেখলে নাকি মৌমিতার দম বন্ধ হয়ে আসে। আর মৌমিতার কষ্ট আমি শুইতে পারি না। আর আমি পারবো না শুইতে। প্লিজ তুমি চলে যাও। হাত জোট করে বলছি, প্লিজ চলে যাও। আমি বললাম, আপনি যেমন আপনার স্ত্রীর কষ্ট শুইতে পারেন না, আমিও তেমনি আপনার কষ্ট শুইতে পারি না। আমি চলে যাব, কথা দিচ্ছি। আপনি এভাবে অনুরোধ করবেন না, হাত নামান প্লিজ। আমি চলে যাচ্ছি। আর দোয়া করে যাচ্ছি আপনারা যেন সুখী হন, অনেক সুখী। আর একটা কথা, যদি কখনো এমন দিন আসে আপনি নিজেকে একা অনুভব করছেন বা কেউ আপনার পাশে নেই, তবে আমাকে মনে করবেন। আমি আপনার পাশে চিরদিন আছি আর থাকব। আসি, থাকেন আপনারা অনেক সুখে। আমি চাইনি কখনো মৃত্যুর আগে এ বাড়ি ছেড়ে যেতে, কিন্তু আজ আমার স্বামীর আদেশ আমি যেন এ বাড়ি ছেড়ে চলে যাই, তাই আমার যেতে হচ্ছে।
খুব মিস করব এ বাড়ি, এ ঘর, বারান্দা আর ফুটন্ত ফুলগুলো, যেই চারাগুলো আমি নিজ হাতে লাগিয়েছি, আর এ বাড়ির মানুষগুলোকে। শাশুড়ি মা আমাকে কিছুতেই যেতে দিবেন না। শ্বশুর ফোন করে বারবার বলছেন থেকে যেতে। কিন্তু আমার যে থাকার কোনো পথ নেই, অর্জুন সব পথ বন্ধ করে দিয়েছে আমার। আম্মু আব্বু গিয়ে আমাকে বাসায় নিয়ে এসেছে। আর এদের এই বলে এসেছি যে আমি কোনোদিন আর বিয়ে করব না। যদি তারা এই শর্তে রাজি থাকেন তবে আমি তাদের সাথে বাসায় আসব, নয়তো যেদিকে দুচোখ যায় চলে যাব। আম্মু আব্বু বলেছেন আমি যা চাইব তাই হবে। তাই আম্মু আব্বুর হাত ধরে বাসায় চলে আসলাম। শাশুড়ি মাকে বলে এসেছি যখনই তার এই মেয়েটাকে মনে পড়বে সে যেন ফোন দেয়, আর যখনই দেখতে ইচ্ছে করবে তখনই যেন চলে আসেন। দিন কেটে যাচ্ছে কিন্তু থামছে না আমার চোখের পানি। আমি বাকি জীবনটা অর্জুনের স্মৃতি বুকে নিয়েই কাটিয়ে দিব। আমি যেন একা রুমে থেকে বেশি মন খারাপ না করি, তাই আম্মু রান্নাঘরে গেলেও আমাকে পাশে দাঁড় করিয়ে রাখেন। আম্মু রান্না করছে আর হঠাৎ করেই আমি মাথা ঘুরে পড়ে যাই। তাড়াতাড়ি করে আম্মু ডাক্তার ডাকেন। ডাক্তার এসে আমার আম্মুকে জানান আপনি নানু হতে চলেছেন। রিয়া মা হতে যাচ্ছে, কথাটা শুনে আম্মু আর আমি খুশি হব কি? আমাদের মুখটা মলিন হয়ে গেল। কি হচ্ছে আমাদের সাথে? কিছুই বুঝতে পারছি না। অর্জুন তার জীবন থেকে আমাকে বের করে দিল, আর এখন অর্জুনের একটা অংশ এখন আমার গর্ভে। কি করব এখন আমি? আম্মু আমাকে বলল বাচ্চাটা নষ্ট করে ফেলতে, কিন্তু আমি তা করব না। অর্জুন আমাকে প্রত্যাখ্যান করলে কি হবে? আমি ওর সন্তান, আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। আব্বু বাসায় ফিরে আম্মুর কাছে শুনেন যে আমি মা হতে চলেছি। আব্বুর খুশির অন্ত নেই। আব্বু বললেন আমরা ওকে আমাদের মতো করে গড়ে তুলব। আমার ছোট একটা নানু ভাই হবে। আম্মু বলল না, একদমই না, আমার ছোট একটা নানা ভাই হবে। এভাবে তাদের মাঝে ঝগড়ায় লেগে গেল। আব্বু বলে তার নানু ভাই হবে মানে মেয়ে হবে আমার, আর আম্মু বলে না, তার নানা ভাই হবে মানে ছেলে হবে আমার। আমি মোবাইলটা হাতে নিয়েছি আমার শাশুড়ি মাকে সুখবরটা জানাতে। আমি ফোন দেওয়ার আগেই আমার ফোনে কল চলে আসলো। মা কল দিয়েছেন। রিসিভ করে মাত্রই বলবো মা আপনি দাদু হতে চলেছেন, আর তখনই ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে ভেসে আসলো রিয়া, অর্জুনের অবস্থা খুব খারাপ। অর্জুন অ্যাক্সিডেন্ট করেছে। এখন আমরা হাসপাতালে। মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায়। আম্মু তাড়াতাড়ি এসে মোবাইলটা তুলে কানে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপা? শাশুড়িমা উত্তর দেন অর্জুন অ্যাক্সিডেন্ট করেছে আপা, অফিসে যাওয়ার পথে। আমার অর্জুনের অবস্থা খুব খারাপ। আমরা এখন হাসপাতালে আছি। আম্মু বলল আপনি কোনো চিন্তা করবেন না আপা, অর্জুনের কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি আসছি। মায়ের পাশ থেকে মৌমিতা চিৎকার দিয়ে বলল ওই অপজা রিয়া যেন আমার স্বামীকে দেখতে না আসে, নইলে আমি কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলব। ওর অভিশাপে আজ আমার অর্জুনের এই অবস্থা। আম্মু ফোন রেখে দেয়া আমাকে বলে চল তাড়াতাড়ি হাসপাতালে। আমি বললাম তুমি আর আব্বু যাও, আমি যাব না। মা বলল কি বলিস তুই? অর্জুনের এই অবস্থা আর তুই যাবি না? আমি বললাম না মা, আমি যাব না, তোমরা যাও, আমি বাসায় আছি। আব্বু আম্মু অর্জুনকে দেখতে চলে গেল। আমি একটা জায়নামাজ নিয়ে বসে পড়লাম। আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। প্রায় 2 ঘন্টা পর আম্মুর ফোন আসলো। এতক্ষণ অবধি আমি অর্জুনের জন্য দোয়া করে যাচ্ছি আমার আল্লাহর কাছে। আমি মাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা আম্মু? এখন অর্জুনেরও ঠিক আছে তো? প্লিজ বলো। মা বলল অর্জুন এখন বিপদমুক্ত রে মা, ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আমি বললাম কিন্তু কি মা? বলো, আমাকে চুপ করে থেকো না প্লিজ। মা বলো। মা বলল অ্যাক্সিডেন্টের আঘাতের ফলে অর্জুন বাবা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ও আর কোনোদিন বাবা হতে পারবে না। এভাবে কেটে গেল একটা মাস। অর্জুনের সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। অর্জুনও এখন অনেকটা সুস্থ। মাকে আমি জানিয়েছি মা যে দাদু হতে চলেছে। মা শুনে তো সেই রকম কান্না করল। জিজ্ঞেস করেছিলাম আপনি খুশি হননি মা? মায়ের উত্তর ছিল তুই আমাকে কতটা সুখী করে দিলি আমি তা তোকে বোঝাতে পারবো না রে মা। এ যে আমার খুশির কান্না। মা অর্জুনকে এখনো কিছু জানায়নি মা। মা বলল মৌমিতার আচার আচরণেও নাকি পরিবর্তন এসেছে, অর্জুনকে নাকি এখন সে পাত্তাই দেয় না। অর্জুন বলল মৌমিতা তুমি আমার কাছ থেকে এখন এত দূরে দূরে থাকো কেন? কাছে এসে বসো একটু। মৌমিতা বলল কাছে এসে কি হবে আর? অর্জুন বলল কাছে এসে কি হবে মানে? মৌমিতা বলল প্লিজ এত কথা বলো না তো, ভালো লাগছে না একেবারে।
অর্জুন আমার শাশুড়িকে বলে, মা ও মা শুনছ? শাশুড়ি বলল, কি হয়েছে রে বাবা? অর্জুন বলল, মা মৌমিতা হঠাৎ এমন হয়ে গেল কেন? শাশুড়ি বলল, কি জানি রে বাবা, আমি কি করে বলবো? হয়তো তুই অসুস্থ বলে মন খারাপ। ও কিছু না, এত চিন্তা করিস না। রাত 12টা। অর্জুন মৌমিতার হাত ধরে আছে। মৌমিতা বলল, কি হচ্ছে অর্জুন? হাত ছাড়ো, ঘুমাও। রাত হয়েছে। অর্জুন বলল, তুমি এমন করছো কেন আমার সাথে? কেন দূরে দূরে থাকছো? মৌমিতা বলল, তাহলে কি করব? হ্যাঁ, তোমার কোলে বসে থাকবো। অর্জুন বলল, কি চাও তুমি? কেন করছো এমন? তুমি চেয়েছো, আমি রিয়াকে বাসা থেকে বের করে দিয়েছি। তুমি বলেছ তুমি রান্না বান্না করতে পারবে না, কাজের লোককে বলে দিয়েছি, ওরাই রান্না করে। সবই তো তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে। তবে এখন কি চাও তুমি? মৌমিতা বলল, মুক্তি চাই। অর্জুন বলল, মানে? মৌমিতা বলল, মানে আমি মুক্তি চাই, ডিভোর্স চাই আমি তোমার থেকে। অর্জুন বলল, মাথা ঠিক আছে তোমার? কি বলছো তুমি? জানো তো, ভেবেচিন্তে বলছো তো? মৌমিতা বলল, হ্যাঁ আমি ভেবেছি চিন্তেই বলছি। আমি তোমার সাথে এক ছাদের নিচে থেকে আমার জীবনটা নষ্ট করতে চাই না। অর্জুন বলল, আমার সাথে থাকলে তোমার জীবন নষ্ট হবে? মৌমিতা বলল, হ্যাঁ হবেই তো। কি দিতে পারবে তুমি আমায়? তোমার কাছ থেকে আমি কি বা আর আশা করতে পারি? পারবে আমাকে সন্তান দিতে? তুমি পারবে আমাকে মা ডাক শোনাতে? পারবে না তুমি কখনোই আর। অর্জুন বলল, মৌমিতা কি বলছো? মৌমিতা বলল, চুপ, একদম চুপ। তুমি কোনোদিন বাবা হতে পারবে না। অ্যাক্সিডেন্টের সাথে সাথে তুমি এই ক্ষমতা হারিয়েছ। আর আমি তোমার মতো একজন অক্ষম পুরুষের সাথে সারা জীবন কাটাতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তোমার সাথে থাকব না। আগামীকাল সকালেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। অর্জুন বলল, প্লিজ মৌমিতা, আমাকে এত বড় শাস্তি দিও না তুমি। প্লিজ। মৌমিতা বলল, সরি, আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। পরের দিন সকাল 10টা। অর্জুন বলল, সত্যিই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? মৌমিতা বলল, হ্যাঁ। অর্জুন বলল, তোমার কি একটুও মনে পড়বে না আমার কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি মৌমিতা। প্লিজ, আমাকে একা করে দিয়ে চলে যেও না প্লিজ। মৌমিতা বলল, যে ভালোবাসা আমাকে মা হওয়া থেকে বঞ্চিত করবে, যে ভালোবাসা আমাকে সন্তান দিতে পারবে না, দরকার নেই আমার অমন ভালোবাসা। তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে। আমি কয়েকদিন পরেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আছি। আমার শাশুড়ি বলল, বৌমা দাঁড়াও, যেও না। মৌমিতা বলল, প্লিজ আমাকে আটকাবেন না, নইলে আমি খারাপ আচরণ করতে বাধ্য হব। ওর এমন কথা শুনে অর্জুন বলল, ওকে যেতে দাও মা, যেতে দাও। সব আমার পাপের ফল, যার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। এরপর মৌমিতা অর্জুনকে ফেলে চলে যায়। শাশুড়ি বলল, দেখেছিস সিজান, এই ছিল তোর মৌমিতার ভালোবাসা। তোর মৌমিতা একটা স্বার্থপর মেয়ে, যে কিনা মায়ামমতা, ভালোবাসার সম্পর্ক বোঝে না, বোঝে শুধু নিজের স্বার্থ। আর আমার রিয়া জাদু। এবার বুঝলি তো তুই কত বড় ভুল করেছিস ওকে বিয়ে করে আর রিয়াকে তাড়িয়ে দিয়ে? আমি আর কিছু বলতে চাই না। অর্জুন বলল, মা গো, মৌমিতার কি দোষ? সবাই তো চায় মা হতে। সব মেয়েরই তো স্বপ্ন থাকে মা হবার। আমি পারবো না মা, ওর স্বপ্ন পূরণ করতে পারবো না আমি কোনোদিন বাবা হতে। সব আমার পাপের ফল মা গো, সব আমার পাপের ফল। আমি রিয়ার সাথে অনেক বড় অন্যায় করেছি, যার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। শাশুড়ি মা বলল, কাঁদিস না বাবা, কাঁদিস না। কে বলেছে তুই বাবা হতে পারবি না? তুই বাবা হবি আর আমিও দাদি হব। মায়ের কথায় অর্জুন বলল, মিথ্যের স্বপ্ন দেখো না মা গো। শাশুড়ি বলল, আমি কোনো মিথ্যের স্বপ্ন দেখছি না। মুখ তুলো অর্জুন, মাথা উঁচু করো, কান্না বন্ধ করো। শোনো আমার কথা, তুই বাবা হতে চলেছিস রে। আর আমি দাদি। আমাদের রিয়া মা হতে চলেছে। অর্জুন বলল, কি বলছো তুমি মা? শাশুড়ি বলল, হ্যাঁ রে, আমাদের রিয়া তোর সন্তানের মা হতে চলেছে। তুই অসুস্থ ছিলি বলে তোকে জানাইনি। অর্জুন বলল, কি বলো মা? আমি বাবা হতে যাচ্ছি। আমি বাবা হব মা গো। বলো না আমি বাবা হব। মা তুমি চলো, আমি এক্ষুনি রিয়াকে আনতে যাব। চলো মা, চলো। শাশুড়ি মা বলল, হাত ছাড়ছি জানান। আমি যেতে পারবো না যেতে। আমি রিয়াকে আনতে কোনো মুখে নিতে যাব। আমি পারবো না আমি যেতে। অর্জুন বলল, ঠিক আছে, আমি একাই যাচ্ছি। আমি যাচ্ছি আমার রিয়াকে আনতে। এই বলে অর্জুন রিয়াকে ফিরিয়ে আনতে বাসা থেকে রওনা দিল। কলিং বেল বাজছে। কলিং বেলের আওয়াজে দরজা খুলে দিলাম। খুলেই ভূত দেখার মতো চমকে গেলাম।
আমি বললাম, আপনি? অর্জুন বলল, হ্যাঁ আমি বললাম, আসুন, ভেতরে আসুন, বসুন। অর্জুন আমাকে বলল, কেমন আছো রিয়া? আমি বললাম, এই তো চলছে। আপনি? অর্জুন বলল, তোমার উপর যে অন্যায় আমি করেছি সেই অন্যায়ের শাস্তি পাচ্ছি আমি বললাম, এভাবে বলতে নেই। আমি আপনাকে কোনো অভিশাপ দেইনি, বরং সবসময় আপনার জন্য দোয়াই করেছি। অর্জুন বলল, আমি জানি, কিন্তু আল্লাহ তোমাকে কষ্ট দেওয়ার ফল স্বরূপ আমাকে শাস্তি দিচ্ছেন। আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাকে নিতে এসেছি রিয়া। আমি বললাম, সরি, আমি আপনার সাথে যেতে পারবো না। অর্জুন বলল, প্লিজ রিয়া, না করো না। আজ মৌমিতাও চলে গেছে আমাকে ফেলে, চিরদিনের জন্য। আমি বললাম, ওহ, কথা এই জন্য তাহলে আপনি আমাকে নিতে এসেছেন? আবার যখন মৌমিতা চলে আসবে তখন আবার আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন, তাই না? অর্জুন বলল, না রিয়া, মৌমিতা আর আসবে না। ও একেবারেই চলে গেছে। আমি জানতে চাইলাম, কেন গেছে সে? এত ভালোবাসা আপনাদের, যার জন্য আমাকে আপনারা আমার সংসার ছাড়াও করলেন। তবে আজ কেন আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গেল? কেন গেল সে? অর্জুন বলল, কারণ আমি কখনো ওকে মা হবার সুখ দিতে পারবো না। আমি কোনোদিন বাবা হতে পারবো না।